হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। তো আজ আমরা গতকালকে যে নেপাল ভার্সেস বাংলাদেশ ম্যাচটা হলো এবং সেখানে বাংলাদেশ খুব ভালোভাবে একটা জয়লাভ করে সুপার এইটে উঠে গেল, তো সেই ম্যাচটা নিয়ে আলোচনা, যদিও পার্টিকুলারলি সাকিবকে নিয়ে। হ্যাঁ, একদম যেটা বুঝতেই পারছো কোন সাকিবের কথা বলছি, বোলার। হ্যাঁ, তার 7 রান যত সম্ভব, আমি কালকে একটু খেলাটা দেখেছি, 7 রানে 4 উইকেট, এবং মোস্তাফিজও যথেষ্ট ভালো বল করেছে, সেও 7 রানে 3 উইকেট নিয়েছে। তো তাকে নিয়ে আজকে আলোচনা, সামি ভাইয়ের সেই পর্যালোচনা দেখবো আমরা অনফিল্ড থেকে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আসসালামু আলাইকুম। আমা কফি প্রেজেন্টস উইনিং ব্লেন্ডে সকলকে আমন্ত্রণ। প্রথমত ঈদ মোবারক সবাইকে। কমেন্ট্রির সময় আমি বারবার একটা কথাই বলছিলাম যে রিশাদ হোসেনের ওই যে পার্টিকুলার ওভারটাতে 10টা রান নিয়েছেন, একটা 6 এবং একটা 4, ওইটাই ম্যাচের পার্থক্যটা আসলে মূলত গড়ে দিয়েছে। তার পেছনে কারণটা ছিল উইকেটের নেচারটা। একেবারে শুরু থেকেই কমেন্ট্রি যেহেতু করছি, প্রি ম্যাচ বিশ্লেষণ করছিলাম, উইকেটের নেচারটাই এটাই আসলে মূল কারণ। কারণ এই ধরনের উইকেটে আন্তর্জাতিক ক্রিকেট, টি-20 ক্রিকেট কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটা একটা প্রশ্ন আছে। যারা ঘুম থেকে উঠে স্কোর কার্ডটা দেখে বিচলিত হয়ে যাচ্ছিলেন যে বাংলাদেশ খারাপ ব্যাটিং করছে, উইকেট ওয়াজ বিট আনপ্লেয়েবল সত্যিকারের অর্থে। তানজিম সাকিব এই উইকেটের এক্স্যাক্ট এক্সিকিউশনটা খুব ভালো মতো করেছেন। সেই তানজিম সাকিব যাকে নিয়ে সবচাইতে বেশি কথা হয়েছিল। পঞ্চম টি-20 ম্যাচের পর আমরা অনফিল্ডের পর্দায় জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচের কথা বলছি, যে আমরা অনফিল্ডের পর্দায় একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে তানজিম সাকিব দলে আসতে পারেন বিকজ অফ হিজ এফোর্ট। যদিও তিনি টি-20 ম্যাচ খুব বেশি খেলেন নাই, কিন্তু কিছু ব্যাপার আছে যে এফোর্টের জায়গাটা তানজিম সাকিব 100-র জায়গায় 120 এফোর্ট দেন, যেটা টিম ম্যানেজমেন্টকে অনেক বেশি মাত্রায় ইমপ্রেস করতে পারে বা টিম ম্যানেজমেন্টকে ইমপ্রেস করবে। এক্স্যাক্টলি সিলেক্টররা তানজিম সাকিবকে প্রেফার করেছেন এবং সেই জায়গাটায় যার পরিবর্তে করেছেন তার এফোর্টের কিছু ঘাটতি দেখা গিয়েছিল সাইফুদ্দিনের অন পার্টিকুলার। ডেফিনেটলি সাইফুদ্দিন ইজ এ ভেরি গুড বোলার, বাট ওই যে এফোর্টের জায়গাটা একটা অনেক বড় প্রসঙ্গের জায়গা ছিল, যেটা নিয়ে দেশে প্রচুর সমালোচনা হয়েছে। সিলেক্টরদের উপর ভরসা কেউ রাখে না। আমার কাছে মনে হয় সিলেক্টরদের উপর এই ভরসার জায়গাটা, সিলেক্টররা যে রাইট ছিলেন, তানজিম সাকিব আস্থার প্রতিদানটা দিয়েছেন। টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বিবেচনা করলে তানজিম সাকিব মুভমেন্টটা খুব ভালো মতো পেয়েছেন। খেয়াল করে দেখবেন প্রথম ওভারটা সামনে সামনে বল করেছেন, মুভমেন্ট পেয়েছেন, এরপরে লেন্থটা পিছিয়ে নিয়ে গেছেন। আরেকটা খুব চমৎকার জিনিস ছিল, ইনভেস্টমেন্টটা করেছেন, অফসাইড একটা প্যাকড ফিল্ড সেট আপ করে কাট খেলাতে বাধ্য করেছেন। রিশাদের প্রশংসা করতে হবে, বাংলাদেশ একজন অত্যন্ত দক্ষ পয়েন্ট ফিল্ডার পেয়ে গেছে। পয়েন্টে রিশাদ যেভাবে ক্যাচ ধরেছেন, হি ওয়াজ ওয়েটিং ফর দোজ ডেলিভারিজ, মানে ওই বলগুলো তার দিকে আসবে, এবং রিশাদ যেভাবে বল বাঁচিয়েছেন, 4 বাঁচিয়েছেন ডাইভিং এফোর্টে, সেটাও একটা অনেক বড় বিষয়। মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, মাই গুডনেস, একটা জায়গায় সামারি করে দেয়, একটা জায়গায়। সেটা কি জানেন? প্রথমত কমেন্টের সময় আমি একটা কথা বলছিলাম, মোস্তাফিজ যখন পাওয়ার প্লের সময় আসলেন, তিনি সিম আপ বোলিং করবেন, তিনি এই নতুন বলে রোল অফ দ্য রিস্ট করবেন না। এক্স্যাক্টলি সিম আপ করেছেন, কাভারে সাকিব আল হাসান ক্যাচটা নিয়েছেন। বাট এটাও বলবো না, আমি মোস্তাফিজ তার ব্যক্তিগত লাস্ট ওভারে ব্যাটার যখন তাকে বডি টস দিয়েছিলেন, ওই ইনসিডেন্টটা মোস্তাফিজ যেভাবে সামলে নিয়েছেন, দিস ইজ দ্য ম্যাজিক, দিস ইজ দ্য ম্যাজিক মোস্তাফিজ গট ফ্রম আইপিএল। এই সেন্স ডেভেলপমেন্টের জায়গাটাই আমরা মিস করতাম। আমার কাছে মনে হয় যে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্টকে একটা ধন্যবাদ দিতে হবে ওয়ান্স এগেইন, ডোয়েন ব্রাভোকে ধন্যবাদ দিতে হবে, মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ দিতে হবে এই বীজটা মোস্তাফিজের মধ্যে বপন করার জন্য। ফিজ ইজ কমপ্লিটলি আ চেঞ্জড বোলার নাও। ডেফিনেটলি কন্ডিশনটা তার ফেভারেবল, কিন্তু এই মুহূর্তে মোস্তাফিজ যেভাবে ডেথ ওভার্সে বোলিং করছেন, ইকোনমি রেট 2-এর মতো, আনবিলিভেবল। আর তানজিম সাকিবের প্রসঙ্গ 21টা ডট বল দিয়েছেন। সো আলটিমেটলি আমার কাছে কি মনে হয় জানেন, কমেন্ট্রি তো করছিলাম আর ফেসবুকের দিকেও চোখ রাখছিলাম মাঝখান দিয়ে, আমাদের দেশের ক্রিকেটে আমাদের বাইরের দেশের শত্রু দরকার হয় না সত্যিকারের অর্থে। আমাদের দর্শকরাই যেভাবে আমাদের প্লেয়ারদেরকে ট্রল করতে পছন্দ করে, আমাদের দর্শকরাই যেভাবে আমাদের প্লেয়ারদেরকে ব্যাশিং করতে পছন্দ করে, আমাদের দর্শকরাই যেভাবে আমরা খারাপ খেললে একদম সামনে এগিয়ে দিয়ে পেছন দিক দিয়ে সরে যেতে পছন্দ করে, আমরাই যতটা স্বার্থপরতা দেখাতে পছন্দ করি, আমার মনে হয় না আমাদের বাইরের কোনো শত্রুর প্রয়োজন হয়। এই টিমটার উপর শুরু থেকে আমার সাপোর্ট ছিল, এখনও আছে। ডেফিনেটলি ব্যাটিংয়ের জায়গায় নাজমুল শান্ত হ্যান্ড থ্রো করেছেন, আমি অ্যানালাইসিস করব
নাজমুল শান্তকে নিয়ে আপনাদের অনেক প্রশ্নের জায়গা, তো আমি ওই জায়গা বিলং করি না যে উইদাউট লজিক কাউকে আমি ধুয়ে দেব। আমি টেকনিক্যাল বিশ্লেষণ করব। অবশ্যই নাজমুল শান্ত টেকনিক্যাল ডিফিকাল্টিজে ভুগছেন। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। উইকেট ডিফিকাল্ট ছিল, তারপর নাজমুল শান্তর টেকনিক্যাল ডিফিকাল্টিসটা প্রকাশ পেয়েছে। তবে তাওহিদ হৃদয় শট খেলতে গেছেন, আমার কাছে মনে হয় শটটা ঠিকই ছিল, টাইমিংটা হয় নাই, আনলাকি। সাকিব মাহমুদুল্লাহ পার্টনারশিপে ভুল বোঝাবুঝিটা অনেক বড় একটা ফ্যাক্টর ছিল। আবারও বলবো, কমেন্টের সময় বারবার বলেছি, রিশাদের ওই 10টা রান, একটা 6 একটা 4, ইট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। এটাই বাংলাদেশকে এই মোমেন্টামটা দিয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আবারও অগ্রিম ঈদ মোবারক। অগ্রিম না, ঈদ মোবারক, আমরা ঈদের দিনই আছি। এনিওয়েজ, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে দলটা তো বাংলাদেশ, দলটা তো আপনার আমার আমাদের সবার। দয়া করে যে ভেন্যুতে খেলা হচ্ছে ওই ভেন্যুর প্রিভিয়াস হিস্ট্রিটা দেখবেন, প্রিভিয়াস ম্যাচটা দেখবেন। ঘুম থেকে উঠে স্কোর কার্ড দেখে যখন আপনি দেখলেন যে বাংলাদেশ এরকম 5টা 6টা উইকেট পড়ে গেছে, আপনার কনটেক্সটটা বুঝতে হবে। এর আগের দিন সাউথ আফ্রিকারও তেমনই হয়েছে। ড্রপ ইন উইকেটে বাংলাদেশ ম্যাচ হেরেছে সাউথ আফ্রিকার এগেনস্টে, ড্রপ ইন উইকেটে ইন্ডিয়া পাকিস্তানও স্ট্রাগল করেছে। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে দলটা গেছে, তো দলটাকে একটু সমর্থন জানাই, দলটাকে একটু ভালোবাসি, দলটাকে একটু সাপোর্ট দেই। ব্যাট প্যাচে প্লেয়াররা আছে, তারপরে একটু সাপোর্টটা দিই। ওয়ার্ল্ড কাপে তো গেছে, নাকি আমাদের ব্যাশিং করতেই ভালো লাগে, এটাই আমাদের কাছে ভালো লাগে। ওইটাই আবার বলছি যে আমাদের বাইরের শত্রুর দরকার হয় না, আমরা নিজেরাই আসলে নিজেদেরকে। অলরেডি বাংলাদেশ ম্যাচ জিতেছে, তো সুপার 8-এ চলে গিয়েছে। দেখতে এটা সত্যিকার অর্থে যখন ক্রিকেট দেখা শুরু করেছিলাম, ক্রিকেট খেলা শুরু করেছিলাম, আমাদের সমর্থকরা এমন ছিলেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আচ্ছা, প্রথমেই বলি, গতকালকের খেলাটা প্রথম হাফ বলবো না, কিছুটা সময় দেখেছিলাম, তারপরে আমি পরবর্তী সময়ে রিভিউটা দেখে নিলাম। তো সেখানে যে দুর্দান্ত বোলিং হয়েছে বাংলাদেশের তরফ থেকে, বিশেষ করে মুস্তাফিজ এবং সাকিবের তরফ থেকে, এবং বড় সাকিবও, মানে যে অলরাউন্ডার সাকিবের কথা বলছি, সাকিব আল হাসানের কথা বলছি, তিনজনে মিলে পুরো যে মেরুদণ্ড ভাঙা সেটা করে দিয়েছে বাংলাদেশে, বিশেষ করে মুস্তাফিজ এবং ছোট সাকিব। তো আমি ছোট সাকিবই বলছি, আর তানজিম সাকিবকে। আর এখানে আমি বলবো যে বাংলাদেশের যে বিপর্যয় হয়েছিল ব্যাটিংয়ে, আমি দেখেছি ব্যাটিংয়ের বেশি রান কিন্তু কেউই করতে পারেনি, বিশেষ করে মাহমুদুল্লাহ এবং সাকিবের যে পার্টনারশিপটা চলছিল সেখানে মাহমুদুল্লাহ রান আউট হয়ে যায়, এবং একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতেই রান আউটটা হয়েছিল। আমার মনে হয় এখান থেকে আরও হয়তো 30-40-50 রান এক্সট্রা হতো যদি তারা টিকে থাকতো সেই পিচটায়, কিন্তু আনফর্চুনেটলি সেই রান আউটটা হয়ে যায়। তো একটা স্কোরে গিয়ে আটকে যায় বাংলাদেশ। তারপরেও যেভাবে কামব্যাক করেছে তাদের বোলাররা, বাংলাদেশের বোলাররা অসাধারণ, এবং সাকিব এবং তানজিম সাকিব এবং মুস্তাফিজ দুজনেই অসাধারণ বল করেছে। তবে সত্যি কি এখন তানজিম সাকিব আমার মনে হয় যে আগামী দিনে খুব ভালো করতে যাচ্ছে, বাংলাদেশের একজন টপ ক্লাস বোলার হয়ে উঠবে। যে ধরনের তার স্টাইল দেখছি, যে ধরনের বলের মুভমেন্ট দেখছি, এবং স্পিড, তিনটেই কিন্তু রয়েছে। হয়তো আর একটু হয়তো পলিশ করতে হবে, যেটা মুস্তাফিজ রয়েছে, সে অবশ্যই মানে বড় দাদা হিসেবে অবশ্যই দেখবে। আর নির্বাচকদের যে নির্বাচন, সেটা যে ভুল নয়, কারণ দেখো আমরা সবাই কিন্তু বাইরে থেকে দর্শক হিসেবে দেখি, আমরা খেলাটা এনজয় করি, বিচার বিশ্লেষণও করি, কিন্তু তাদের মতো করে বিশ্লেষণ আমরা হয়তো করতে পারবো না। শামী ভাই অসাধারণ বিশ্লেষক, এবং আমার মনে হয় যে বাংলাদেশ টিমে এই ধরনের একজন, অথবা শামী ভাইকেই একজন বিশ্লেষক হিসেবে নেওয়া দরকার, অ্যানালিসিস্ট। মানে যদি আমার মনে হয় যদি সেই সুযোগটা থাকে, শামী ভাইকে অবশ্যই সুযোগ দেওয়া দরকার। জানি না কোয়ালিফাই কিনা, মানে সেই যেটা বাংলাদেশ চায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায়। আমি শামী ভাইয়ের মানে কোয়ালিফিকেশন নিয়ে আমার কোনো মন্তব্য করতে চাই না, সে অবশ্যই কোয়ালিফাইড, কিন্তু বাংলাদেশ টিম যেটা চাই হয়তোবা সেইটাই আছে কিনা আমি জানি না। হলে আমার মনে হয় যেন শামী ভাইকে অবশ্যই বাংলাদেশে জাতীয় দলে একজন অ্যানালিসিস্ট হিসেবে অবশ্যই রাখা দরকার, কারণ প্রত্যেকটা আমি যত দেখি বিশ্লেষণগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিলে যায় প্রত্যেকটা জিনিস, এবং খেলার আগে শামী ভাই যেগুলো বলে খেলার পরেও কিন্তু সেগুলোই মিলে যায়। তো আমার মনে হয় শামী ভাইয়ের এই ক্ষমতাটা প্রচুর রয়েছে, এবং একটা চান্স দেওয়া দরকার যদি সেই সুযোগ থাকে। আর বাকি
মুস্তাফিজ না সাকিব দুজনেই মানে বাংলাদেশের তরফ থেকে খুব ভালো বল করছে এবং মুস্তাফিজের যে রিনোভেশনটা হয়েছে যেটা আইপিএল থেকে শামিম ভাই বললো অবশ্যই আমি জানি মুস্তাফিজের কিন্তু একটা ব্যাড প্যাচ চলছিল, তারপরে আইপিএলে আসার পরে সে কিন্তু অনেক ভালো বল করেছে। যতদিন চেন্নাই সুপার কিংসে খেলেছে ততদিন কিন্তু মেন বোলার হিসেবে সে বল করে গিয়েছে এবং তারপরেই তার যে পরিবর্তনটা সেটা চোখে ধরার মতো। এবং যদিও আমি জানি যে এইটা যে পিচে খেলা হচ্ছে সেটা বোলারদের প্রচুর সহায়তা দিচ্ছে এবং বোলাররা সেই পরিমাণ ফসলও তুলে নিচ্ছে, তবুও ব্যাটসম্যানদের জন্য কিছু নেই বলা যেতে পারে। বলের বাউন্স আনইভেন হচ্ছে, তো সেই জায়গায় মুস্তাফিজ কিন্তু উইকেট নিচ্ছে তারপরে রান দিচ্ছে না, এটা বোলারদের অবশ্যই প্রাপ্য। এবং শুধু বোলার হলেই হয় না, অনেকেই বল করছে কিন্তু সেইভাবে উইকেট পাচ্ছে না, কিন্তু সেখানে মুস্তাফিজ এবং সাকিব যেভাবে কালকে দেখিয়েছে, মুস্তাফিজ তো অলরেডি 2-3টে ম্যাচে দেখিয়েছে এবং সাথে কালকে আমরা সাকিবকে দেখলাম, দুজনেই অসাধারণ। এবং আগামী দিনে হয়তো একজন মানে সারা ওয়ার্ল্ডের 4-5টা বোলার মতো একজন সাকিব হয়ে উঠতেই পারে, আমার দৃঢ় ধারণা রয়েছে সেটা। তো সেটা ফুলফিল হবে কিনা সেটা সামনের দিনে আমরা দেখতে পাবো, তবে ভীষণ ভালো ট্যালেন্টেড একটা ছেলে। বাকি নির্বাচকরা তাকে সুযোগ দিয়েছে এবং সেই সুযোগটা কাজে লাগাচ্ছে, সেটা দেখে ভালো লাগলো। আর বাংলাদেশের দর্শকদের প্রতি যেটা শামীম ভাই বললেন সেটা হচ্ছে যে অবশ্যই সাপোর্ট করা দরকার, যেমনই হোক টিম আমার মানে বাংলাদেশের মানুষেরই, এবং সেখানে অবশ্যই মানুষের সাপোর্ট দরকার। প্রত্যেকটা টিমই কিন্তু বাজে খেলছে, বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে কিন্তু বলা যেতে পারে যে প্রত্যেকেই 120-এর ওপরে খুব কমই গিয়েছে স্কোর। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশও 106, 110 এরকম করেছে। তো সুতরাং এটা যে মানে বাংলাদেশের ফল্ট তা নয়, এটা প্রত্যেক দেশেরই প্রবলেম হচ্ছে এবং যারা টপ ক্লাস ওপরের ব্যাটসম্যানরা তারা কিন্তু বেশ ভুগছে এখানে। অবশ্যই 2-3জন ব্যাটসম্যান একটু বেশি ভুগছে, আমরা যেটা দেখছি যে বেশ কিছু ম্যাচ থেকে, বিশেষ করে ওয়ার্ল্ড কাপেরও আগে থেকে বাংলাদেশে বেশ কিছু ব্যাটসম্যান, লিটন রয়েছে, সৌম্য রয়েছে, শান্ত রয়েছে, তো তারা কিন্তু ভুগছে। এটা আমার মনে হয় যেন তাদের মনে অ্যাকচুয়ালি ভয়টাও ঢুকে গিয়েছে, মানে এতদিন ধরে অফ ফর্ম চলছে এবং মানুষ এত বাইরে থেকে চাপ দিচ্ছে এবং শুনতে পাচ্ছে, তখন আমার মনে হয় যেন এদের মধ্যে একটা মানে ব্যাট করতে যাওয়াও একটা ভয়ের ব্যাপার কারণ হয়ে গিয়েছে, মানে সেইভাবে আতঙ্কগ্রস্ত যেটাকে হওয়া বলে সেই আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে, না জানি কি হবে না জানি কি হবে, সেই ভয়টা আমার মনে হয় ঢুকে গিয়েছে। এর জন্য আমার মনে হয় দরকার যে একজন ভালো মনোবিদ অবশ্যই একটা দলে থাকা দরকার এবং তাকে এই যে প্লেয়ারগুলো রয়েছে তাদের নিয়ে কাজ করা দরকার। কারণ জানি না বাংলাদেশের টিমের সাথে এই ধরনের কোনো মনোবিদ রয়েছেন কিনা যিনি এই প্রবলেমগুলো দেখবেন। অবশ্যই আমার মনে হয় এই ব্যাট প্যাচ থেকে ওঠার জন্য, কারণ এটা ব্যাট প্যাচ হতে পারে না, কারণ একটা দীর্ঘদিন ধরে আমি কিন্তু রিসেন্ট দেখছি দীর্ঘদিন ধরে কিন্তু এরা পারফর্ম ঠিকঠাক করতে পারছে না এবং সেটা আমার মনে হচ্ছে যেন যে ওদের মধ্যে ভয় ঢুকে গিয়েছে যে খারাপ খেললেই এইরকম হয়তো ছাঁটাই হয়ে যেতে পারি বা একটা দুর্নাম হবে। তো সেইটা যেহেতু অনেক দীর্ঘ হয়ে গিয়েছে সুতরাং সেই ভয়টা কাজ করে এবং শান্ত যেহেতু ক্যাপ্টেন তাকে কিন্তু আসতেই হচ্ছে মানে সাংবাদিক সম্মেলনে এবং উত্তর দিতে হচ্ছে এবং সেখানে আমার মনে হয় যেন শান্তর মনে অন্তত এইটুকু হচ্ছে যে আমি না গেলেই হয়তো ভালো হতো, আমি যদি সাংবাদিক সম্মেলনে না যেতাম হয়তো লুকোনো যে ব্যাপারটা সেইটা তার মনে কাজ করতেই পারে এবং সেই জিনিসটা কাটানোর জন্যই আমার মনে হয় একজন ভালো মনোবিদ অবশ্যই দরকার। এটা আমার ব্যক্তিগত ধারণা, এবার সেটা টিম ম্যানেজমেন্ট বুঝবে এবং বাংলাদেশের আপামর যারা দর্শক রয়েছে তারাও ভালো বুঝতে পারবে আমি কি বলতে চাইলাম। যাই হোক, ভালো লাগলো ভিডিওটা, অবশ্যই বাংলাদেশ জিতলো এবং সুপার 8-এ গেল এবং আগামী দিনে আরও ভালো পারফর্ম করবে সেটা দেখার বড় বড় দলগুলোর সাথে। তো যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।